কৃষকই দেশের আসল নায়ক। সে প্রতিদিন সকালে মাঠে যায় এবং তার আশা ও স্বপ্ন বপন করে এবং কোনো স্বার্থপরতা ছাড়াই আমার এবং আপনার জন্য কাজ করে। নমস্কার, আমি আপনার উপস্থাপক ঘনশ্যাম উপাধ্যায়। আজ আমরা ভারতীয় কৃষি গবেষণা পরিষদের পূর্ব গবেষণা ক্যাম্পাসে পৌঁছেছি এবং আজ আমরা রবি ফসলের উৎপাদন, অগ্রগতি এবং কীটপতঙ্গ ব্যবস্থাপনা সম্পর্কে কথা বলবো। কিছু বিশেষ অতিথি আমাদের সাথে যোগ দিচ্ছেন যারা এই বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যাবেন। ডক্টর অনুপ দাস, পরিচালক, পূর্ব কৃষি গবেষণা কমপ্লেক্স, পাটনা, ভারতীয় কৃষি গবেষণা পরিষদ। ডক্টর অরবিন্দ কুমার চৌধুরী আমার সাথে যোগ দিচ্ছেন, তিনি হলেন প্রধান বিজ্ঞানী, উদ্ভিদ প্রজনন, ICAR RCER, পাটনা। ডক্টর রাকেশ কুমারও আলোচনার অংশ, যিনি একজন সিনিয়র বিজ্ঞানী, কৃষিবিদ্যা, ICAR RCER, পাটনা। প্রথমে আমি আপনার কাছে আসতে চাই ডক্টর অনুপ, ভারতের পূর্বাঞ্চলে মূলত কোন রবি ফসল জন্মায়, আর যদি আমরা তাদের গুরুত্ব বোঝার চেষ্টা করি তাহলে আপনার মতে সেটা কতটা গুরুত্বপূর্ণ? ভারতের পূর্বাঞ্চল, এই অঞ্চলটি রবি ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গম, তৈলবীজ, ডাল, ভুট্টা এবং শাকসবজির জন্য। এবং আমাদের সারগুলি এই দেশের খাদ্য নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে গম উৎপাদনের কমপক্ষে 40% এবং দেশের 50% সবজি উৎপাদন এই পূর্বাঞ্চল থেকে আসে। এবং রবি ফসলের মধ্যে বিশেষ করে আলু, বাঁধাকপি এবং ফুলকপি গুরুত্বপূর্ণ এই কারণে দেশের ডাল উৎপাদনের কমপক্ষে 1/4 আমাদের পূর্ব ভারত থেকে আসে। এবং যদি আমরা বিহারের কথা বলি তাহলে বিহারে প্রায় 4.5 লক্ষ হেক্টর জমিতে ডাল উৎপাদন হয় এবং এর মধ্যে প্রায় 50% রবি ডাল। সুতরাং বিহারে প্রায় 1,01,000 হেক্টর জমিতে ডাল চাষ করা হয় এবং এর বেশিরভাগই সরিষা চাষ। সুতরাং যখন আমরা এই সমস্ত রবি ফসলের কথা বলি তখন কৃষকদের জীবিকা এবং তাদের পুষ্টির মূল্যের জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর অরবিন্দ, আমরা এবার বাজেট দেখেছি এবং বাজেটে এমন অনেক বিষয় ছিল যা কেবল কৃষকদের জন্য ছিল। তার মধ্যে একটি ছিল ডাল চাষের ক্ষেত্রে স্বনির্ভরতা বৃদ্ধি করা। স্যার, এসব কিভাবে হবে? এই বছরের বাজেট বরাদ্দে ভারত সরকার ডাল উৎপাদনে স্বনির্ভরতার জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করেছে এবং বিশেষ করে অড়হর, ছোলা এবং মুসুর ডাল। সরকার এই তিনটি ডাল ফসলের উপর বেশি জোর দিয়েছে, কারণ অন্যথায় আমরা বিদেশ থেকে এই তিনটির বেশি আমদানি করি। এই বাজেট বিধানের অধীনে কৃষকেরা তিনটি ফসল থেকে যাই উৎপাদন করুক না কেন, ভারত সরকার তাদের 6 বছরের জন্য ঋণের ওপর ন্যূনতম সহায়তার নিশ্চয়তা দেয়, কৃষক যেই হোক না কেন। দ্বিতীয়ত, সরকার জমির মালিকানা বৃদ্ধির জন্য ভর্তুকি আকারে কিছু করবে, যা জমির মালিকানা উন্নত করবে। এবং আপনি জানেন, যদি কৃষকরা মনে করেন যে তারা একটি নিশ্চিত মূল্য পাবেন এবং তারা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাবে, তাহলে কৃষকেরা স্বাভাবিকভাবেই এই জাতীয় ফসলের প্রতি আকৃষ্ট হবেন। ডক্টর রাকেশ কুমার আমাদের সাথে যোগ দিয়েছেন। যদি আমি পূর্ব ভারতের কথা বলি তাহলে ধান, গম ইত্যাদির প্রচুর উৎপাদন এবং চাষ হয়। তবে আমি এই ফসলের বৈচিত্র্যীকরণ কিভাবে এটি করা যায়, কেন এটি করা উচিত এবং এর সুবিধা কি কি, সে সম্পর্কে আপনার মতামত জানতে চাই। আপনি একটি ভালো প্রশ্ন করেছেন, কারণ আমরা ধান ও গমের ফসল চাষ পদ্ধতিতে অনেক কিছু করেছি এবং এখন আমাদের এই ফসল চাষ পদ্ধতি পরিবর্তন করতে হবে। কারণ যদি আমরা এই পদ্ধতি পরিবর্তন না করি, যেমনটি আমরা জানি ধান এবং গম উভয়ই উদ্ভিদ ভিত্তিক ফসল এবং এই ফসলগুলিতে আপনারা প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন এবং আমাদের ভূগর্ভস্থ জলও মাটি থেকে খুব দ্রুত নিঃশেষ হয়ে যায়। তাই বর্তমানে ধান ও গমের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটি নিয়ে কথা বলি তখন আমাদের কাছে শ্রী আন নামে এটি বিকল্প ফসল রয়েছে, যা বাজরা নামে পরিচিত। এখন আমাদের লক্ষ্য হলো যদি আমরা একই ইনপুট দিয়ে একই খরচে একই প্রচেষ্টায় অন্য ফসল চাষ করতে পারি। উদাহরণস্বরূপ যদি আমরা বাজরা, জোয়ার বা রাগি চাষ করি, আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের সরকার ধান এবং গমের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করেছে। দ্বিতীয়ত, ভার্টিক্যাল ডাইভার্সিফিকেশন, যেখানে আমরা খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ করি যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য থেকে ভালো লাভ পান এবং তাদের আয় ও জীবিকাও উল্লেখযোগ্যভাবে উন্নত। ঠিক আছে ডক্টর অরবিন্দ, এই প্রশ্নটি আপনার কাছে। স্যার, আমরা ডাল নিয়ে কথা বলি, আমরা গম নিয়ে কথা বলি এবং এখন পুরো ভারতের কথা বলি। তাহলে ফসল কাটার মরশুমের কথা বলতে গেলে এই অঞ্চলে আপনি কি কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন?
দেখুন, ফসল কাটার মরশুমের কথা বলতে গেলে আমাদের গম, ডাল, তেল বীজ, বিশেষ করে রবি মরশুমে আমাদের কৃষকরা এই সমস্ত ফসল চাষ করেন। আমার মতে এই রবি ফসল ভালো কৃষকদের ভালো আয় করতে সাহায্য করে। প্রাকৃতিক সম্পদ যেমন মাটি, জল, বাতাস অথবা জীববৈচিত্র্যের কিছু দিক আমরা কিভাবে এগুলো পুনরুদ্ধার এবং সংরক্ষণ করতে পারি? ঐতিহ্যবাহী এবং প্রচলিত কৃষকরা মাটিতে ব্যাপকভাবে চাষ এবং চাষের পর চাষাবাদ করেন। আমাদের এই প্রক্রিয়াগুলির কিছু পরিবর্তন আনা হয়েছে, যেখানে আমরা তাদের সরাসরি মাটিতে বীজ বপন করতে বলি। আমরা তাদের স্বল্পমেয়াদী ফসলের জন্য উৎসাহিত করি এবং আমরা শূন্য বাজেটে চাষবাস ব্যবহার করে 30% উদ্ভিদের অবশিষ্টাংশ রেখে গম চাষ করার পরামর্শ দিই। এছাড়াও আমরা তাদের জলবায়ু সহনশীল জাত চাষ করতে বলি। এখন যখন আপনার ফসলের মান উন্নত করার প্রয়োজন হয়, তখন আমরা শূন্য বাজেটের চাষাবাদ পদ্ধতি ব্যবহার করে মাত্র 50 থেকে 60 দিনের মধ্যে বিভিন্ন ধরনের মুগ ডাল চাষ করি এবং 2 বার ফসল কাটার পরে আমরা উদ্ভিদের অবশিষ্টাংশ মাটিতে মিশিয়ে দিই। এই পদ্ধতিগুলির সাহায্যে একজন প্রচলিত কৃষক যিনি প্রতি হেক্টরে 5 থেকে 8 টন শস্য উৎপাদন করেন, তিনি এখন প্রতি হেক্টরে 12 থেকে 15 টন ফসল পেতে সক্ষম হবেন। এবং এছাড়াও আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবহারকে ব্যাপকভাবে উন্নত করতে পারি এবং কৃষকদের আয়ও দ্রুত বৃদ্ধি করতে পারি। আমার সাথে কিছু বিশেষ অতিথি আছেন। আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ মনোবরুল্লাহ, প্রিন্সিপাল সায়েন্টিস্ট, এন্টোমোলজি, আটারি, পাটনা থেকে। আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর জয়পাল চৌধুরী, সিনিয়র সায়েন্টিস্ট, এন্টোমোলজি, ICAR, RCER, ইনি রাঁচি থেকে এসেছেন। আমাদের সাথে যোগ দিচ্ছেন ডক্টর রাম কেওয়াল, বিশেষজ্ঞ, উদ্ভিদ সুরক্ষা কৃষি বিজ্ঞান কেন্দ্র, বক্সার। স্যার, আপনার কাছ থেকে আরম্ভ করি। আমি জানতে চাই যে প্রায় দেখা যায় শস্য সংরক্ষণের সময় পোকামাকড় এবং কীটপতঙ্গের আক্রমণ হয় এবং এর ফলে আমাদের কৃষক ভাইয়েরা ক্ষতির সম্মুখীন হন। দয়া করে কীটপতঙ্গ ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের ব্যাখ্যা করুন স্যার। কখনো কখনো কিছু পোকামাকড় জমি থেকে সরাসরি আপনার গোদামে বা আপনার শস্য ভাণ্ডারে পৌঁছয়। কিছু পোকামাকড় পরিবহনের সময় আপনার শস্যের সাথে আসে এবং কিছু পোকামাকড় আপনার গোদামে সংরক্ষিত পুরনো শস্য থেকেই আসে। এর প্রতিকার হিসেবে আপনার শস্য সঠিকভাবে সংগ্রহ এবং পরিষ্কার করার পরে শস্যের মধ্যে মাত্র 10 থেকে 12% আর্দ্রতা রেখে রোদে শুকানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং এটি একটি প্রধান পদ্ধতি। দ্বিতীয়ত, আপনার শস্য সংরক্ষণের জন্য নতুন ব্যাগ ব্যবহার করা উচিত। আপনি যদি পুরনো ব্যাগ বা সংরক্ষিত ব্যাগ ব্যবহার করতে চান, তাহলে ম্যালথিয়ান দিয়ে শোধন করুন এবং ছায়ায় শুকিয়ে নিন, তবেই আপনি সেগুলি ব্যবহার করবেন। দ্বিতীয়ত, আপনার স্টোরেজ কার্নেলগুলি সঠিকভাবে পরিষ্কার করুন, মেঝে পরিষ্কার করুন। মেঝেতে ফাটল ধরে পোকামাকড়, লার্ভা, ডিম এবং পিউপা পড়ে থাকতে পারে এবং ম্যালথিয়ান লোশন দিয়ে আপনার শস্য ভাণ্ডারটি ভালোভাবে পরিষ্কার করুন এবং এটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করুন। ডক্টর জয়পাল, যখন আমরা পূর্ব মালভূমি অঞ্চলের কথা বলি, তখন শিম এখানে একটি গুরুত্বপূর্ণ ফসল। তবে কোন জাতের শিম এবং যে বিষয়টি চালু করা হয়েছে কীটপতঙ্গ ব্যবস্থাপনা, এই অঞ্চলে এটি কিভাবে করা হয়? 2 ধরনের জাত আছে, একটি লতা, অন্যটি গুল্ম বিন। লতা জাতগুলির মধ্যে একটি হলো স্বর্ণ উৎকৃষ্ট। এটি একটি দীর্ঘমেয়াদী ফসল। আপনি যদি অগস্ট থেকে সেপ্টেম্বর মাসে সঠিক সময় রোপণ করেন, তাহলে আপনার স্বর্ণ উৎকৃষ্ট চাষ করা উচিত। রোপণের 90 দিন পর ফসলের ফুল ফোটা শুরু হবে। প্রথম ফসল কাটা 120 দিনের মধ্যে করা যেতে পারে। এই জাতের ফলন খুব ভালো। আপনি এই জাত থেকে 135 থেকে 140 টন সবুজ শিমের ফসল পেতে পারেন। এটি হলো স্বর্ণ সম্পূর্ণ এবং অন্যটি হলো স্বর্ণ বিশিষ্ট। আপনি এই জাতগুলিও রোপণ করতে পারেন। এই জাতগুলিতে তাড়াতাড়ি ফুল আসে। এটি রোগ এবং পোকামাকড়ের বিরুদ্ধে প্রতিরোধী, তাই আক্রমণ এবং রোগ কম হয়। এটি কৃষকদের জন্য উপকারী হতে পারে। যখন আমরা গুল্ম বিন সম্পর্কে কথা বলি, এই কৃষকরা যদি সাদা শিম পছন্দ করেন, তখন স্বর্ণ ঋতুভার জাতটি তৈরি করা হয়েছিল। আপনি যে কোনো সময় এটি চাষ করতে পারেন। আপনি মে বা জুন মাসে এটি রোপণ করতে পারেন এবং এটি ভালো ফলনও দেয়। তারপর আছে আরকা বিজয়। এটি একটি বেঙ্গালুরু জাত। এই জাতগুলি মালভূমিতেও রোপণ করা যেতে পারে। আপনি এই জাতগুলি ব্যবহার করতে পারেন। এবং এখন এই ফসলের কীটপতঙ্গ সম্পর্কে যদি আমরা জুলাই এবং আগস্ট মাসে নিরাপদ সময়ে এগুলি রোপণ করি, তাহলে ইয়ারউইগ নামক পোকার আক্রমণ হতে পারে। নিম ভিত্তিক কীটনাশক যেমন অ্যাজাডিরাকটিন প্রতি লিটার জলে 4 মিলিলিটারে 10,000 ppm দ্রবণ মিশিয়ে একবার স্প্রে করলে ইয়ারউইগের আক্রমণ দূর হবে। প্রথম ফসলে শুটি পোকার আক্রমণ বেশি হবে, তখন নিয়ন্ত্রণের জন্য ফ্লুবেন্ডিয়ামাইড 39.35% SC ফর্মুলেশন পাওয়া যায়। প্রয়োজনে
কৃষকরা প্রতি লিটার জলে 0.4 মিলিলিটার দ্রবণ দিয়ে এটি দ্রবণ স্প্রে করতে পারেন। মিসেস নীলম আমাদের সাথে যোগ দিচ্ছেন, অনুগ্রহ করে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন। আমার প্রশ্ন হলো, আমরা ছোলা এবং অড়হর চাষ করি, তবে শুঁটি তৈরির সময় পোকার আক্রমণ দেখা দেয়, এর জন্য কিছু প্রতিকারের পরামর্শ দিন। শুঁটি খাওয়া পোকামাকড়ের আক্রমণ তা হলো ছোলা বা অড়হরের ফসলেই হোক না কেন, এই পোকামাকড় সর্বভুক, যার অর্থ এই ফসল ছাড়াও আমরা টমেটো, মরিচ এবং অন্য সব জায়গায় এদের দেখতে পাই। এই পোকার বৈজ্ঞানিক নাম হলো হেলিকোভারপা আর্মিগেরা। এটি প্রতিরোধ করার জন্য 30.35% ফুল ফোটার সময় এবং শুঁটি তৈরি শুরু হলে প্রথম কীটনাশক স্প্রে করা উচিত। অনুগ্রহ করে মনে রাখবেন যে আগাছা পরিষ্কারের সময় প্রথম আগাছা পরিষ্কার করা উচিত। এটি হলো যেমনটি আমি আপনাকে নামের উপর ভিত্তি করে বলেছি। দ্বিতীয়টি হলো এর জন্য একটি নির্দিষ্ট জৈবনাশক, যা হলো HANPV নিয়ন্ত্রণের জন্য প্রতি পতিত হেক্টরে 250 মিলিলিটার ব্যবহার করুন। যদি HANPV পাওয়া না যায় তাহলে বিটি পাউডার পাওয়া যায়। প্রতি পতিত একরে 400 গ্রাম বিটি পাউডার ব্যবহার করুন। নিয়ন্ত্রণ করতে হবে শুঁটি তৈরি হতে শুরু করলে 30% যদি পরে শুঁটিতে এই পোকামাকড় আক্রমণ খুব বেশি করে তখন, তাহলে আমাদের রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। রাসায়নিক হলো কীটনাশকগুলির মধ্যে একটি। যদি শুঁটিতে আক্রমণ খুব বেশি হয় তাহলে আপনি বাজারে ল্যামডা সাইহ্যালেথ্রিন পাবেন। নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার জলে 1.5 মিলিলিটার ব্যবহার করুন, যাতে আপনি ছোলা এবং অড়হর ডালে এই পোকামাকড় থেকে মুক্তি পেতে পারেন। ডক্টর রাম কেবল স্যার, আপনার কাছ থেকে জানবো, আজকাল আমি দুটি ব্যবস্থাপনার কথা শুনছি, কীট ব্যবস্থাপনা ইকেটিআই এবং জীব কীটপতঙ্গ ব্যবস্থাপনা, কিন্তু এটা স্যার কিভাবে এটা পরিচালনা করা যেতে পারে? ফসল উৎপাদন এবং ফসল সুরক্ষার মধ্যে একটি সমন্বিত ব্যবস্থা রয়েছে এবং এর মূল উদ্দেশ্য হলো ফসল উৎপাদন এবং ফসল সুরক্ষাকে এমনভাবে সংগঠিত করা যাতে আমরা যান্ত্রিক, জৈবিক এবং অরাসায়নিক পদ্ধতি সহ সমস্ত উপলব্ধ সম্পদ ব্যবহার করে আমাদের আক্রমণকারী কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করতে পারি, যাতে এটি অর্থনৈতিকভাবে সস্তা, সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং পরিবেশের দৃষ্টিকোণ থেকে নিরাপদ হয়। তাই এই সমস্ত কিছু একত্রিত করে আমরা এগুলি এমনভাবে ব্যবহার করি যাতে কীটপতঙ্গের অর্থনৈতিক সীমার উপরে না যায় এবং কীটপতঙ্গগুলি অর্থনৈতিক সীমার নিচে থাকে। কারণ কীটপতঙ্গগুলি আমাদের জমিতে থাকা গুরুত্বপূর্ণ, তারা আমাদের অগ্রাধিকারের একটি অংশ। আমরা তাদের নির্মূল করতে পারি না এবং আমরা তাদের নির্মূল করতে চাই না। তাদের সংখ্যা এত না বৃদ্ধি পাওয়া উচিত যাতে আমাদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়। স্যার, আপনার একটি প্রশ্ন আছে যে জৈবিক নিয়ন্ত্রণে আমরা কীটনাশক ব্যবহার করি না। অনেক পরিজীবিতে মাটিতে আমাদের বন্ধুত্বপূর্ণ ছত্রাক, বন্ধুত্বপূর্ণ ব্যাকটেরিয়া, বন্ধুত্বপূর্ণ ভাইরাস, বন্ধুত্বপূর্ণ নেমাটোড রয়েছে। আমরা এই ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে এই সমস্ত ব্যবহার করি, যা আমরা জৈবিক নিয়ন্ত্রণ করি। তাহলে এর মধ্যে ছত্রাকের মধ্যে মেটারিজিয়াম আছে, ব্যাকটেরিয়ার বিটি পাউডার আছে, আমরা এটি খুব সহজেই ব্যবহার করি। নেমাটোডের জন্য আমাদের কাছে এটি আছে এবং ভাইরাসের ক্ষেত্রেও আমাদের HNV আছে, আমরা এটিও ব্যবহার করতে পারি, যা পরজীবীর জন্য উপযুক্ত, যা পরজীবীর মোটেও ক্ষতি করে না এবং বন্ধুত্বপূর্ণ জীবেরও ক্ষতি করে না। ডক্টর বররুল্লাহ, যখন আমরা বিহারের রবি ফসলের কথা বলি তখন ভুট্টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি দয়া করে আমার ভুট্টা চাষে কীটপতঙ্গ ব্যবস্থাপনা ব্যাখ্যা করতে পারেন? রবি ফসলে খরিফের তুলনায় পোকামাকড়ের আক্রমণ কম হয়। ডাক্তাররা যাকে নকল বলে থাকেন, এই পোকাটি এখন ফল আর্মি ওয়ার্ম নামে পরিচিত। তাই ফল আর্মি ওয়ার্মের আক্রমণ আজকাল বিহারে প্রচুর দেখা যাচ্ছে। এই পোকাটি খুব পুরনো পোকা নয়, এটি 1998 সালের দিকে আমেরিকা থেকে আমাদের দেশে এসেছিল এবং এই পোকার সবচেয়ে বড় গুণ হলো এটি খাবারের জন্য এক রাতে 100 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করে এবং এর বংশবৃদ্ধির জন্য একটি স্ত্রী পোকা প্রায় 800 থেকে 1000 ডিম পাড়ে। প্রতি 2 দিন 4 দিন অন্তর অন্তর আপনারা ফসল পরীক্ষা করুন এবং এই পোকার জন্য কিছু ফেরোমন ফাঁদও পাতুন। সুতরাং ভুট্টা আক্রমণকারী প্রধান পোকামাকড় হলো কাটওয়ার্ম, যা অঙ্কুর গোদাম করে। এটিকে জাতকাতভাবও বলা হয়। তাই নরম ডালপালা যেমন গাছগুলিকে অঙ্কুরিত করে, সেই পোকা এর লার্ভা পিলো এটি ভুট্টার গাছকে পৃথিবীর পৃষ্ঠ থেকে মেরে ফেলে। দ্বিতীয়ত, এতে উই পোকার বাচ্চাও আছে, জাপ পোকার বাচ্চাও আছে, কাণ্ডছিদ্রকারী পোকার বাচ্চাও আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই শরতের সেনা পোকা হলে এর বাচ্চা। তাই এখন যদি কৃষকরা প্রতিটি পোকার জন্য নিয়ন্ত্রণ কৌশল গ্রহণ করে তাহলে তাদের অনেক খরচ বেড়ে যাবে। তাই IPM প্যাকেজ, সমন্বিত কীটপতঙ্গ নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে। তাই প্রতিটি ফসলের জন্য, প্রতিটি ম্যাচের জন্য আমরা একটি সমন্বিত কৃষি ব্যবস্থা তৈরি করব। তাই যখন কৃষকরা শুরুতে ভুট্টা বপন করবেন তখন তাদের ক্ষেত ভালোভাবে চাষ করা উচিত।
কাটা পোকার পিউপাল পর্যায়ে জীবাণুর নিচে থাকে, তাই এটি উন্মুক্ত হবে। এটি সূর্যের আলোতে মারা যাবে। শিকারী প্রাণীরা এর লার্ভা এর পিউপা খাবে, তাই এর উপর নিয়ন্ত্রণ রয়েছে। দ্বিতীয়ত, যদি সেই ফসলটি রোপণ করা হয় এবং এটি একটি নির্দিষ্ট পর্যায়ে আসে, প্রাথমিক পর্যায়ে, তাহলে নিম কীটনাশক আছে, বাজারে বিভিন্ন বাণিজ্যিক নামে বিটি এর অনেক ফর্মুলেশন আছে। এই ব্যাকটেরিয়াগুলি ব্যবহার করুন, যেগুলি জীবাণু, কিছু বাবুরিয়া মানে কিছু ছত্রাকেরও, তাই সেগুলি ব্যবহার করুন। কিছু ব্যাকুলোভাইরাস যেমন আমি আগে উল্লেখ করেছি, এনফিবি, এটি ব্যবহার করুন। আমরা এটি ব্যবহার করতে পারি। ডক্টর রামকেবল, সরিষা ফসলে জাপ পোকার আক্রমণ এটি একটা খুব সাধারণ সমস্যা, আমরা প্রায় এটা নিয়ে কথা বলি। এটা কিভাবে ম্যানেজ করবেন? আমি পরামর্শ দিতে চাই যে আপনারা 15 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত সরিষার বীজ বপন করুন। যদি 20 নভেম্বর পর্যন্ত সরিষা বপন করা হয়, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে এটি জাপ পোকার দ্বারা আক্রান্ত হবে না। সরিষা জাপ পোকার স্তর অতিক্রম করে, কিন্তু যখন ডিসেম্বরে বা 25 নভেম্বরের পরে বা 20 নভেম্বরে সরিষা বপন করা হয়, তখন ফেব্রুয়ারিতে তাপমাত্রা অনেক বেড়ে যায়। যদি এই জাপ পোকার প্রাদুর্ভাব দেখা যায়, তো প্রতি ফুলে 25 থেকে 30 হারে জাপ পোকা দেখা দিতে শুরু করে, তাহলে আমাদের অবিলম্বে নিম তেল স্প্রে করা উচিত। যদি এর পরেও এটি বন্ধ না হয়, জাপ পোকার উপদ্রব বাড়তে থাকে, তাহলে আমাদের একটি কীটনাশক আছে, ইমিডাক্লোপ্রিড 17.8 স্কেল নিন, এবং যদি আপনার 10 লিটার জলে 3 থেকে 5 মিলি মিশিয়ে 4 বা 5 মিলি স্প্রে করেন, তাহলে উপদ্রব কমে যাবে। এছাড়াও বন্ধুত্বপূর্ণ পোকামাকড় আছে, যাকে আমরা ট্র্যাভরিঙ্গি বলি। তাই যদি এর সংখ্যা বেশি হয়, তাহলে এটি মাত্র একবার স্প্রে করলেই নিয়ন্ত্রণ করা যায়, কারণ আমাদের মাঝে মাঝে মিতরজিকে রক্ষা করতে হয়। আর তোমার এই স্প্রেটা সবসময় সকালে করা উচিত, না হলে সন্ধ্যায়। ডক্টর সঞ্জীব কুমার আমার সাথেই আছেন। তিনি একজন এইচওডি, শস্য গবেষণা, আইসিএআর আরসিইআর। ডক্টর অভিষেক কুমার দুবে, আইসিএআর আরসিইআর পাটনা থেকে। ডক্টর কুমারী শুভ, তিনি একজন বিজ্ঞানী, উদ্ভিজ বিজ্ঞানে তার দক্ষতা রয়েছে। তিনি আমাদের সাথে আইসিএআর আরসিইআর পাটনা থেকে এসেছেন। প্রথমত ডক্টর সঞ্জীব, আপনার কাছে আসতে চাই। গমের ঘাস আছে, এটা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু সেটা সমানভাবে যন্ত্রণাদায়ক। আমরা বারবার এটা নিয়ে কথা বলি, আমরা কিভাবে এটা থেকে মুক্তি পাবো? গমে পাওয়া প্রধান প্রজাতি হলো ফ্লেরিস মাইনর, যা গুল্লি ডান্ডা নামেও পরিচিত। হলুদ সেনজি, সাদা সেনজি, কৃষ্ণনীল, লাল পিম্পারনেল এবং মাকয় কালো রাতের ছায়া, এগুলি হলো প্রধান প্রজাতি। এর পাশাপাশি ধূপ ঘাস, মোতা ঘাস এবং সমস্ত ঘাসের প্রজাতি প্রচুর পরিমাণে আসে। এবং যেহেতু বিহার এবং পূর্ব ভারত একই পরিস্থিতিতে আসে, তাই গমের পরিমাণ এবং বিভিন্ন প্রজাতির গম প্রচুর পরিমাণে আসে। তাই আমাদের যৌথ প্রচেষ্টা করতে হবে। যদি আমরা গম বপন করি, বপনের 72 ঘন্টার মধ্যে একটি ওষুধ আসে, পেন্ডিমেথালিন, কিন্তু এটি 72 ঘন্টার মধ্যে হওয়া উচিত। এরপরেও যদি এটি 25 থেকে 30 দিনের মধ্যে আসে, তবে একটি ওষুধ আসে যা সালফোসালফুরান এবং মেটাসালফুরানের সংমিশ্রণ। এটি প্রতি একরে 40 গ্রাম স্প্রে করা হয়। এটি এমন একটি ওষুধ যা ঘাসের প্রজাতি, চৌরিপাট্টি এবং শঙ্করিপাট্টি উভয় আগাছা নিয়ন্ত্রণ করে থাকে। এর সাথে যদি অন্য প্লাস 60 দিনের মধ্যে আসে, তাহলে আমরা হাত দিয়ে আগাছা পরিষ্কার করি। যদি হাত দিয়ে আগাছা আমরা পরিষ্কার করি, তাহলে এটা খুবই ভালো। এর সাথে শূন্যে জোতাই যে আগাছা পরিষ্কার করছে, তার জন্য জোতাইয়ের ঠিক আগে গ্লাইফোসেট নামক ওষুধটি প্রতি 10 লিটার জলে 80 থেকে 100 মিলিলিটার স্প্রে করা হয়। এটি স্প্রে করার মাধ্যমে অঙ্কুরোদ্গমের পরপরই যে আগাছা জন্মাবে, আমরা তা নিয়ন্ত্রণ করতে খুব ভালোভাবে সক্ষম হব। বিনু দেবী আমাদের সাথে যোগ দিচ্ছেন। বিনু ম্যাডাম, আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন। ছোলার ডালে খারপাতোয়ার কি, এটা কিভাবে আসে? ছোলার ডালে বেশিরভাগ সময় এই মরশুমে খার পাতোয়ার চওড়া পাতা দিয়ে আসে। এতে প্রচুর পরিমাণে ওষুধ নির্বাচন করা হয়। এটি খুব সাবধানে করা হয়। আর খার পাতোয়ারও বেশিরভাগ সময় চওড়া পাতা দিয়ে হয়। তাই ইমাজেট নামে একটি ওষুধ আসে। এর পরিমাণ প্রতি হেক্টরে 1.5 লিটার।
এটি আমরা এই চওড়া পাতার স্প্রে করতে পারবো। তবুও পরবর্তী পর্যায়ে সবচেয়ে ভালো সমাধান হলো হাত দিয়ে আগাছা পরিষ্কার করা। তাহলে ছোলার ডালে খারপাতোয়ার খুব ভালোভাবে করা যেতে পারে। এটা খুবই সুফল দেবে। প্রতিটা কৃষক যদি এটা অনুসরণ করে তাহলে খুবই ফল পাওয়া যায়। এটা নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং খুবই কার্যকরী। ডক্টর অভিষেক আমাদের সাথে আছেন। ডক্টর অভিষেক, ছোলার ডাল এবং মুসুর ডালের সমস্যাগুলি কি কি হতে পারে এবং এর সমাধান কি হবে? এখন এর ব্যবস্থাপনার জন্য আমাদের 4টি প্রধান বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। প্রথমত, রোগ প্রতিরোধী জাত নির্বাচন, দ্বিতীয় বীজ শোধন, তৃতীয় বীজ শোধন এবং চতুর্থ ডাল ফসলের সাথে ফসল আবর্তন। তাই যদি আমরা জাতগুলির কথা বলি তাহলে মুসুর ডালের জন্য IPL 220 এবং ছোলার ডালের জন্য স্বর্ণলক্ষ্মী রয়েছে, যা এই ইনস্টিটিউট দ্বারা তৈরি করা হয়েছে। উভয়ই শুকিয়ে যাওয়ার প্রতিরোধ ক্ষমতা রয়েছে, তাই আমরা এটি আমাদের জাতগুলিতে প্রয়োগ করতে পারি। যখন আমরা বীজ শোধনের কথা বলি তখন এতে ট্রাইকোডার্মা বা কোনো রাসায়নিক থাকে, যেমন আপনার কার্বনডার্ম, কার্বক্সিন অথবা কার্বক্সিন এবং থিমারের মিশ্রণ, যা বাজারে পাওয়া যায়, যা আপনি বাজারে ভিটা ওয়াক্স পাওয়ার নামে পান। আপনি এটি দিয়ে চিকিৎসা করতে পারেন এবং ট্রাইকোডার্মা দিয়ে চিকিৎসা করার সময় মনে রাখবেন যে প্রতি কেজি বীজের জন্য এর ফর্মুলেশনের 6 থেকে 10 গ্রাম ব্যবহার করা উচিত। অথবা যখন রাসায়নিকটি মিশ্রণ করা হয় তখন যদি আপনি এটি করেন তাহলে আপনাকে প্রতি কেজি বীজের জন্য 2 গ্রাম হারে চিকিৎসা করতে হবে এবং এর পরে মেড্রা চিকিৎসা করা প্রয়োজন হয়ে পড়ে, কারণ এর কার্যকর এজেন্টগুলি কেবল মেড্রাতে থাকে। তাই গোবর সারে ট্রাইকোডার্মা চাষ করার পরে এটি জমিতে লাগান এবং মনে রাখবেন যে যখন এটি আপনি লাগাচ্ছেন তখন জমি আর্দ্রতা হওয়া উচিত। তাই যখন আপনি এই 4টি কাজ করেন তখন এই রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। যদি আপনি এটি না করেন এবং রোগটি জমিতে আসে তাহলে এরপরে ব্যবস্থাপনা খুব কঠিন হয়ে পড়ে। ডক্টর শুভা, মটর ফসল এবং চুদেলসিতা এবং এর মূল পচনের সমস্যা, আপনি কিভাবে এটি ঠিক করবেন এবং আমি কিভাবে এটি ম্যানেজ করব? তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই সময় মটরশুঁটি প্রথম এই রোগে আক্রান্ত হয়। যদি গত বছর জমিতে পাউডারি মিলডিউ দেখা দেয় তাহলে এবার সেই জমিতে পাউডারি মিলডিউ এবং মটরশুঁটি লাগানো উচিত নয়, কারণ আপনি যদি এটি রোপণ করেন তবে এটি গাছের রোগের কারণ। তাই এটি সহজেই বংশবৃদ্ধি করবে এবং আপনার ফসল ধ্বংস করবে। দ্বিতীয়ত, আপনি বীজ শোধন করতে পারেন, যেমন আপনি যদি ট্রাইকোডার্মা দিয়ে বীজ শোধন করেন, যদি আপনি প্রতি কেজি 4 গ্রাম কেজি দিয়ে শোধন করেন এবং বসিয়ে দেন তাহলে এই রোগের সম্ভাবনাও কমে যায়। যদি আপনার জমিতে পাউডারি মিলডিউ দেখা যায় তাহলে আপনি এর জন্য সালফার ডাস্ট ব্যবহার করতে পারেন। যদি আপনি প্রতি লিটার জলে 3 গ্রাম প্রতি কেজি সালফার ডাস্ট স্প্রে করেন তাহলে এটি রোগ বন্ধ করতে পারে। এছাড়াও ক্যারাথিন পাউডারি মিলডিউর জন্য একটি খুব কার্যকর চিকিৎসা। এটি একটি ভালো স্প্রে হিসেবে বিবেচিত হয়। যদি আপনি প্রতি লিটারে এটি 1.5 মিলিলিটার স্প্রে করেন তাহলে এটি এড়ানো যেতে পারে। আর আমি আপনাকে দ্বিতীয় রোগ জার্গেলান সম্পর্কে বলবো। এটি এড়াতে প্রথমেই আমি যা করব তা হলো এটি বীজ দ্বারা সৃষ্ট একটি রোগ, তাই বীজের চিকিৎসা করুন। অন্যথায় আপনি ফসল চক্র শুরু করতে পারেন। আর যদি আপনি আপনার ফ্ল্যাটে দেখে থাকেন যে ফিজারইউড ইতিমধ্যেই সেখানে এসে পড়েছে তাহলে সেখানে সেচ দেবেন না, কারণ এটি সেচের জলের মাধ্যমে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে, তাই জমিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। যদি আপনি এটি সেচ করেন তাহলে আপনি এর জন্য ছত্রাক কোষ ব্যবহার করতে পারেন। এটি একটি ছত্রাকজনিত রোগ, যেমন আপনি এর জন্য কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে পারেন। এগুলোর সাহায্যে আপনি আপনার জমিতে বীজের ভালো উৎপাদন বাড়াতে পারেন। তাই আমার কথা শুনে যদি আপনারা কপার অক্সিক্লোরাইড ভালোভাবে স্প্রে করেন তাহলে আপনি মটরশুঁটি ভালোভাবে উৎপাদন করতে সক্ষম হবেন। আমার সাথে কিছু বিশেষ সদস্য যোগ দিচ্ছেন। বিকাশ সরকার, ICAR RCAR থেকে প্রধান বিজ্ঞানী, কৃষি প্রকৌশলী ডক্টর অর্থী কুমার আমার সাথে যোগ দিচ্ছেন, বিজ্ঞানী মাটি এবং বার্লি সংরক্ষণ। ডক্টর মিনু কুমারী আমার সাথে যোগ দিচ্ছেন, বিজ্ঞানী উদ্ভিজ বিজ্ঞান ICAR RCAR থেকে। সর্বোপরি ডক্টর বিকাশ, আমি আপনার কাছে আসতে চাই। স্যার, সরকার ক্রমাগত নতুন প্রযুক্তির মাধ্যমে কৃষকদের সাথে খাপ খাইয়ে নেওয়ার ব্যাখ্যা করার এবং বলার প্রচেষ্টা করছে আমরা কিভাবে ফসল পরিচালনা করতে পারি, এবং এর মধ্যে একটি হলো ড্রোন প্রযুক্তি। এই ড্রোন প্রযুক্তি কতটা কার্যকর? আজকাল যে ড্রোন প্রযুক্তি এসেছে তা একটি নতুন মেশিন যা 3 থেকে 4 বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে। এটা খুব দ্রুত গতিতে জনপ্রিয় হয়ে উঠেছে। যেমন আপনার ড্রোন কৌশলে আপনি স্প্রে করেন কিছু রবি ফসলের জন্য, আপনার গম, ছোলা, ডাল, যে ফসলে আপনি কীটনাশক স্প্রে করেন, আজকাল আমরা এটি ব্যবহার করছি। এর বাইরেও ড্রোনের অনেক কৌশল রয়েছে, এটা খুবই কার্যকর। যেমন ফসল আমাদের উপর কতটা জন্মাচ্ছে, ফসলের স্বাস্থ্য এইভাবে ঘটছে।
আপনার মাটি কিভাবে বিতরণ করা হচ্ছে, রোগ এবং পোকামাকড় কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কীটপতঙ্গ এবং রোগ, সেচ ব্যবস্থাপনা, যেমন মাটির রোগ কিভাবে আমরা এই নিয়ন্ত্রণ করব সেটা, কারণ আপনার ড্রোনের ভিতরে একটি সেন্সর আছে, সেই সেন্সর আপনার সম্পর্কে সব কিছু বলে দেয়। তাই দেশে ড্রোন নিয়ে অনেক কাজ চলছে। এখনও আমরা পূর্ব ভারতে খালি এবং কীটনাশক স্প্রে করার জন্য এটি নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করছি। তাই আমার মনে হয় যে এই 1 বা 2 বছরের মধ্যে এর সাথে আপনার ফলাফল যাই হোক না কেন, আমরা যা ব্যবহার করতে পারছি সবকিছুই আসবে। ডক্টর আরতি, সবকিছুতেই জল ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। রবি ফসলের জল ব্যবস্থাপনায় কোন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে? কৃষকেরা মাইক্রোসেচ ব্যবস্থা ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করে আপনি 80 থেকে 90% সেচ পেতে পারেন। এছাড়াও ড্রিপ সেচের মতো অনেক ধরনের রয়েছে। ড্রিপ সেচ ব্যবহার করে আপনি 50 থেকে 70% সেচ খরচ সাশ্রয় করতে পারেন। এছাড়াও আপনি এটি শাকসবজি, ফল বা অন্যান্য ফলের ফসলে ব্যবহার করতে পারেন। দ্বিতীয়টি হলো ড্রিপ সেচ, যেখানে আপনি ড্রিপ স্প্রিংকলার ব্যবহার করতে পারেন। আপনি এটি গম, ডাল, ভুট্টা ফসলে ব্যবহার করতে পারেন। সরকার ড্রিপ সেচ প্রচার করছে। আপনি ফুলের জন্য ড্রিপ সেচ ব্যবহার করতে পারেন। এছাড়াও প্রযুক্তির এই যুগে ইন্টারনেট অফ থিংস ভিত্তিক স্মার্ট সেচ ব্যবস্থা পাওয়া যায়। কৃষকেরা এটি ব্যবহার করতে পারেন এবং তাদের সময় বাঁচাতে পারেন। শিক্ষিত কৃষকেরা এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। আপনি যদি এটি ব্যবহার করতে না পারেন, তবে ড্রিপ সেচ ভিত্তিক ট্যাঙ্ক ব্যবহার করতে পারেন। তাহলে আপনাদের ডাল, ভুট্টা, গম ফসল খুব ভালোভাবে উৎপাদন হবে। ডক্টর মিনু আমাদের সাথে আছেন। আপনার কাছে আসার আগে একজন কৃষক আমাদের সঙ্গে আছেন, যিনি আপনাকে কিছু প্রশ্ন করতে চান। মিস্টার দেবেন্দ্র, কৃষি চৌপালে আপনাকে স্বাগত। আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন। বিদ্যুৎ ছাড়াই সেচের জন্য উপযুক্ত কিছু যন্ত্রপাতি সম্পর্কে আমার তথ্য দরকার। এখন সৌর প্যানেল ব্যবহার করে আপনি সৌরশক্তি ভিত্তিক সেচ পাম্প ব্যবহার করে বিদ্যুৎ ছাড়াই আপনার জমিতে সেচ দিতে পারেন। কিন্তু সমস্ত কৃষক ভাইদের মনে রাখা উচিত যে ভূগর্ভস্থ জলের প্রচুর ব্যবহার করা হচ্ছে। তাই আপনি যদি সৌরশক্তি ভিত্তিক সেচ পাম্প ব্যবহার করেন, তাহলে সঠিক পাম্পটি নির্বাচন করুন এবং আপনি জেনে খুব খুশি হবেন যে আপনি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কুসুম যোজনার সুবিধা পেতে পারেন এবং সৌরশক্তি ভিত্তিক সেচ পাম্প ব্যবহার করে 50 থেকে 75% ভর্তুকি পেতে পারেন এবং 100% ড্রিপ সেচ ভিত্তিক পাম্প ব্যবহার করতে পারেন। ডক্টর মিনু, অনেক ধরনের প্রশ্ন আছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো মাটি, জল, প্রাকৃতিক সম্পদ, তাদের গুণমান। আমরা এতে অনেক গ্রাফ দেখতে পাচ্ছি, এটি নিচে নেমে গেছে। আমরা কিভাবে এই গ্রাফটিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং কিভাবে আমরা ফসলের ব্যবস্থাপনায় এটিকে অন্তর্ভুক্ত করতে পারি? আমরা জানি যে আপনি প্রাকৃতিক সম্পদ, মাটি, জলের কথা বলছেন। এগুলো সবই প্রাকৃতিক সম্পদ এবং এগুলো পরিমাণে সীমিত। তাই এই সীমিত সম্পদের সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তাই যদি আমরা সবজি চাষের কথা বলি, তাহলে এর মধ্যে একটি প্রযুক্তি আছে। একে বলা হয় রেইজড বেড টেকনোলজি। যদি সহজ ভাষায় বলা হয়, এটি উত্থিত বিছানা প্রযুক্তি। আপনাকে বিছানায় সবজি গাছ লাগাতে হবে, অথবা যদি আপনি বীজও রোপণ করতে চান, তাহলে আপনার কেবল এই বিছানাগুলিতেই রোপণ করা উচিত। এই বিছানা তৈরির একটি খুব বিস্তৃত কৌশল রয়েছে। আপনাকে 60 সেন্টিমিটার চওড়া বিছানা তৈরি করতে হবে। আপনি আপনার জমি অনুসারে এই দীর্ঘ রাখতে পারেন। যখন আপনি এই ধরনের বিছানা তৈরি করেন, তখন আপনি এতে ড্রিপ সেচ ব্যবহার করতে পারেন, পলিমাল্চ ব্যবহার করতে পারেন। পলিমাল্চ ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। প্রথমত আমি বলতে চাই যে আমরা সেচের অনেক সমস্যার কথা বলছিলাম। অনেক মাধ্যমে রোগ ছড়ানো থেকে রক্ষা করার একটি সুবিধা রয়েছে এবং দ্বিতীয়ত গাছের শিকড়ের কাছে মাইক্রো ক্লাইমেট হল তাপমাত্রা। পলিমাল্চ সেচের মাধ্যমে রোগ প্রতিরোধে সাহায্য করে। এটি গাছের শিকড়ের কাছাকাছি মাইক্রো ক্লাইমেটও বজায় রাখে। পলিমাল্চ গাছের শিকড়ে উচ্চ তাপমাত্রা বজায় রাখে। আপনি উত্থিত বিছানা প্রযুক্তি এবং ড্রিপ মাল্চ ব্যবহার করতে পারেন। এটি সবজি চাষের জন্য খুব ভালো প্রযুক্তি। দ্বিতীয় যে জিনিসটি আমি আপনাকে বলতে চাই তা হল পোট্রে প্রযুক্তি। পোট্রে খুব কম খরচে পাওয়া যায়। আপনাকে একই পরিমাণ কোকোপিট এবং বার্মি কম্পোস্ট নিতে হবে এবং পোট্রেতে পূরণ করতে হবে। তারপর আপনি একে একে বীজ রোপণ করতে পারেন। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমাদের চাষ সম্পর্কে এত কিছু জানিয়েছেন এবং এই প্ল্যাটফর্মে কেবল সমস্যা নিয়ে আলোচনা হয় না, এখানে আমরা সমাধান প্রদান করি। আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তাই আশা বিশ্বাস নিয়ে আমি কৃষি চৌপালের এই দুর্দান্ত অধিবেশনটি শেষ করছি।